রিচার্ড ও শিকা ছেড়ে দেওয়ার লোক না, ক্রমাগত গতির উপর চাপ দেয়। ইঞ্জিনের গর্জন আরও তীব্র হতে থাকে এবং প্রতিটি সুযোগ কাজে লাগিয়ে সামনে থাকা বাইকারকে ধরার চেষ্টা করে। রিচার্ডের ড্রাগন এবং ইতালিয়ান অক্ষরে ট্যাটু করা হাতের খপ্পরে বাইকের গ্রেয়ার লোকালয় ছাড়িয়ে বাইকগুলো ছুটে চলছে পাহাড়ি ঢালু পিস্টালা রাস্তায়। রাস্তার ওঠানামা বাঁকানো অংশ এবং সামনের দিক থেকে আসা অন্যান্য মালবাহী ট্রাকগুলো তাদের এই চোর পুলিশের রেসকে আরও কঠিন করে তোলে। সামনের বাইকারটি যত নিজেকে রক্ষা করার চেষ্টায় স্পিড বাড়িয়ে ছুটতে থাকে বাঁচার আশায়, রিচার্ডেরও সেখানে সমস্ত মনোযোগ একটি সুযোগ খুঁজে তাকে ধরার জন্য। হেরে যাওয়া পাত্র রিচার্ড নয়, নিজেকে শিকারকে পাতাল থেকে হলেও খুঁজে বের করে এনে নৃশংস মৃত্যু উপহার দিবে। হাইলি মডিফাইড বাইক হওয়ায় টাঙ্কির উপর ঝুঁকে চালাতে হচ্ছে, যার ফলে বাতাসের সকল ছাপটা বুকের মধ্যে পড়ছে। বাতাসের তোড়ে রিচার্ডের শার্টের উপরের কয়েকটি বোতাম ছিঁড়ে যায় এবং কলারের দুপাশের অংশ বারবার এলোমেলোভাবে উড়ে ঝাপটে বাড়ি খাচ্ছে প্রশস্ত বুকে। আক্রমণাত্মক ছুটে চললেও এই লুকে খুবই আকর্ষণীয় লাগছে গ্যাংস্টার বসকে। ঝুঁকিপূর্ণ পাহাড়ি রাস্তায় বারবার পেছন ফেরার জন্য হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সামনের বাইকটি খাদের নিচে পড়ে যায়। খাদের কিনারায় গিয়ে জোরে ব্রেক কষে রিচার্ড। স্পিড হাই থাকায় হঠাৎ ব্রেক কষায় বাইকের পেছনের চাকা উপরে উঠে যায়। রিচার্ড খুবই দক্ষতার সাথে এটা সামলে নেয়। মাথা থেকে হেলমেট খুলে মাথা ছাকিয়ে এলোমেলো চুলগুলো কপাল থেকে সরিয়ে নিল। একটু সামনে এগিয়ে গিয়ে খাদের দিকে তাকালে দেখতে পায় লোকটি এখনো নিচে পড়েনি। একটু ছোট পাথরের নিথর দেহ ঝুলে আছে। পাথরের সরু অংশ পেট ছিঁড়ে ভেতরে ঢুকে গলগল করে রক্তপাত হচ্ছে। মাথায় হেলমেট থাকার কারণে অবয়ব অস্পষ্ট এখনো। রিচার্ড লোকটার নিথর দেহের দিকে তাকিয়ে ঠোঁটে লিয়ে হেসে চলে আসলো। মাথায় হেলমেট দিয়ে বাইক স্টার্ট দেয় আবারও। সে চাইলে লোকটিকে বাঁচিয়ে জানতে পারত এর পেছনে মাস্টারমাইন্ড কে, কিন্তু তার একমাত্র উদ্দেশ্যই ছিল তার দিকে হাত বাড়ানোর হাতটা ভেঙে মুচড়ে দেয়া, বুঝিয়ে দেওয়া নিজের স্থান যে কার দিকে হাত বাড়িয়েছিল। তবে রিচার্ডের আচরণে একটা জিনিস এখনো অস্পষ্ট। এত মাইল ছুটে এসেও আসল মাস্টারমাইন্ডকে এটা না জেনে এত সহজ মৃত্যু দিল কিভাবে? তাহলে কি সে জানে আসল মাস্টারমাইন্ডকে? ভোরের আলো ধীরে ধীরে আকাশে ছড়িয়ে পড়ছে। সূর্যের সোনালি রশ্মি পাহাড়ের চূড়ায় এবং সমুদ্রের উপর পড়ে এক স্বর্গীয় পরিবেশ তৈরি করেছে ক্রমশ। আকাশে হালকা গোলাপি, কমলা এবং নীল রঙের মিশ্রণ সকালকে আরো মনোরম করে তোলে। বাতাসে হালকা ঠান্ডা ভাব থাকলেও সূর্যের নরম উষ্ণতার মিষ্টি বাতাস এসে আশ্রে পড়ছে এলিজাবেথের শরীরে। বেঘরে ঘুমাচ্ছে সে। কাল হোটেল চেঞ্জ করে নতুন হোটেলে উঠেছে তারা। নতুন জায়গায় অ্যাডজাস্ট করতে পারছে না এলিজাবেথ। রাতে ঘুমিয়েছে সেই শেষ রাতে। সূর্যিমামার মিষ্টি রোদগুলো পর্দার ফাঁক গলিয়ে ভিতরে সে সোনালি দুটি ছড়াচ্ছে ভেতরে। পিটপিট করে চোখ মেলায় এলিজাবেথ। আড়ম্বরপূর্ণ ঘুম ভেঙে মোস্টামুস্টি করতে থাকে নরম বিছনায়। হঠাৎ হাত যায় বালিশের পাশে। হাতে কিছু একটা লাগে। জিনিসটি হাতে তুলে নিল এলিজাবেথ। আদৌ চোখ মেলে তাকিয়ে দেখে এক টুকরো কাগজ ভাঁজ করা। ভাঁজ খুলতেই ঘুম ছুটে যায় এলিজাবেথের। ঘুমালে তোমাকে আরো বেশি সুন্দর লাগে মাই ডার্ক রেড। এলিজাবেথের চিৎকারে পাশের রুম থেকে ছুটে এসে তাকবীর। দরজার সামনে এসে দেখতে পায় এলিজাবেথ দু হাতে কান চেপে হাঁটুতে মুখ গুজে হাঁপাচ্ছে। পুরো শরীর কাঁপছে। তাকবীর ছুটে গেল এলিজাবেথের কাছে। এলিজাবেথ কোনো কথা বলছে না, অদ্ভুতভাবে কাঁদছে। শুধু আঙুল তুলে সামনে দেখালো। সামনে তাকাতে চোয়াল শক্ত আসে তাকবীরের। দেয়ালে রক্ত দিয়ে লেখা, রিগ্রেট 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 রিগ্রেট। ক্যালিফোর্নিয়ার একটি বৃহত্তম শহর হলো সান ফ্রান্সিসকো। আমেরিকার ৫ম বৃহত্তম ঘনবসতির শহর হলো সান ফ্রান্সিসকো। সান ফ্রান্সিসকো মূলত পাহাড়ের উপর গড়ে উঠেছে। এখানে প্রায় ৫০টি পাহাড় রয়েছে। এগুলোর মধ্যে অন্যতম হলো টুইন পিক। টুইন পিক থেকে গোটা সান ফ্রান্সিসকোর অসাধারণ ভিউ পাওয়া যায়। এই শহরে অন্যতম গুরুত্বপূর্ণ আকর্ষণ হচ্ছে খাড়া পাহাড় ও কেবল কার। এখানকার কেবল কার আমেরিকা একমাত্র ম্যানুয়ালি পরিচালিত কেবল কার। এই কেবল কারকে আমেরিকার এই জাতীয় ঐতিহাসিক মনুমেন্ট হিসেবে ধরা হয়, যা পৃথিবীর একমাত্র চলমান মনুমেন্ট। কেবল কারের ভেতর একটি কাচের জানালা, যা দিয়ে বাইরে তাকালে পাহাড়ের উপরে নীলচে সবুজ মেঘের চাদর। নিচে ছোট্ট গ্রামগুলো আর কিছু দূরেই ঘন সবুজ বনাঞ্চল দেখা যাচ্ছে। কেবল কারটি আস্তে আস্তে উপরের দিকে উঠছে। এই ভ্রমণের মুহূর্তগুলো শূন্য দৃষ্টিতে তাকিয়ে দেখছে এলিজাবেথ। শূন্য দৃষ্টিতেও রয়েছে এক ধরনের মুগ্ধতা, যেন তার চারপাশের প্রকৃতির সৌন্দর্য মনের গভীরে গেঁথে যাচ্ছে। দীর্ঘ ৮ বছরের বন্দি জীবন পেরিয়ে এসে এখনো নিজেকে এত মুক্তমনা হিসেবে ধাতস্থ করতে পারছে না এলিজাবেথ। এখনো মনে হচ্ছে এগুলো ভোররাতে সেই স্বপ্নগুলো, যা ফজরের আজানে ঘুম ভাঙার সাথে সাথে লাপাত্তা হয়ে যেত। এলিজাবেথের পরনে লম্বা হালকা ফ্লোরাল প্রিন্টের স্কার্ট, যা হাওয়ায় হালকা দুলছে।
তার সাথে রয়েছে উষ্ণতাজনক একটি সোয়েটার। ব্রাউন কালারের সোয়েটার এলিজাবেথের তুলতুলে নরম তনুতে একদম মিশে রয়েছে। গায়ের কালারের সাথেও যেন সক্রিয়তা খুঁজছে। স্নিগ্ধ স্বাচ্ছন্দ্যময় লুকে দেখা যাচ্ছে এলিজাবেথকে। সেই সাথে ঠোঁটের আগায় জড়ো হয়েছে মিষ্টি হাসি। এগুলো বাস্তব, কোনো অবাস্তব স্বপ্ন নয়। সেও উঠতে পারছে মুক্তমনা পাখির মতো। প্রশান্তিময় হাসির স্পষ্ট চলকানি ওষ্ঠপুটের গহ্বরের ফাঁক গলে ছুটে চলল প্রাপ্তির হাসি। সেই হাসি মিশে গেল আকাশে বাতাসে। মুহূর্তগুলো থেমে থাকুক, মিশে থাকুক এভাবেই স্নিগ্ধ বাতাসের মাঝে, আর এলিজাবেথ ডুবে থাকুক প্রকৃতির মাঝে। সেখানে ঠাঁই না হোক কোনো বিশ্বাসঘাতকতার, কোনো বিষাদের রাজার। এলিজাবেথের লাল চুলগুলো পতাকার মতো বাতাসে ঝাপটা খেয়ে খেয়ে উঠছে। বারবার গিয়ে আশ্রে পড়ছে পাশে একগুঁয়ে দৃষ্টিতে হরণকারী তৃষ্ণার মানবের কৃষ্ণ গহ্বরে। এই এক দৃষ্টিতেই যেন শুষে নেবে এলিজাবেথের সকল সৌন্দর্য, বন্দি করে ফেলবে আর হৃদয় হরণীকে অন্দরমহলের রাজপ্রাসাদে। মাথায় মুকুট পরিয়ে স্থান দিবে রানীর সিংহাসনে। রানীর সেবায় নিজেকে নিয়োজিত করবে প্রজা হিসেবে। চোখের পলক যেন আজ পড়বে না তাকবীরের। থেমে গিয়েছে, থাকুক না থেমে, এভাবেই এত মনোরমভাবেই। এলিজাবেথকে জানালার পাশে সিট দিয়েছে তাকবীর। নিচে বসেছে এলিজাবেথের পাশে, পর্যাপ্ত দূরত্ব বজায় রেখে। সকালের ওই কাণ্ড অবলোকন হওয়ার পর এলিজাবেথের প্যানিক অ্যাটাক ওঠে। ভয়, ভীতি, সংকীর্ণতা ভেতরে আষ্টে পিষ্টে জড়িয়ে আসে। তাকবীর আর এক মুহূর্ত এলিজাবেথকে ওই জায়গায় রাখেনি, সাথে সাথে শহর পরিবর্তন করে। এবার আর কোনো বড় ওয়েস্টার্ন হোটেলে ওঠে না, বরঞ্চ গ্রাম সাইডের খুব ছোট একটু হোটেলে 2টি রুম নেয়। সান ফ্রান্সিসকোর একেবারে কেন্দ্রের কাছাকাছি ছোট একটি শহর ব্রিসবেন। চিন্তাভাবনা বাকি কয়েকদিন এখানেই থাকে। তাকবীর আগে থেকে এলিজাবেথের প্রয়োজনীয় সকল জিনিস নিজের হাতে বেছে বেছে কিনে সংগ্রহ করে রেখেছিল। তবে আজ এখানে এসে তারা সর্বপ্রথমবারের মতো একসাথে শপিং করেছে। এত কিছুর মাঝেও এলিজাবেথের মনের কোণে বিষণ্ণতার রেশ থেকেই যায়। তাই এলিজাবেথ শত জোরপূর্বক হেসে আড়াল করতে চাইলেও বোঝা যায় তাকবীর। দরুন তাকবীর কনসার্ন হয় আরও এলিজাবেথের প্রতি। এলিজাবেথকে খুশি করার জন্য আজ তাকবীরও এলিজাবেথের সোয়েটারের সাথে ম্যাচ করে সোয়েট শার্ট পরেছে। এই সকল ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টার পেছনে অভিপ্রায় একটাই, প্রতি ক্ষেত্রে এলিজাবেথকে স্পেশাল ফিল করানো। তাকবীরের মডার্ন স্টাইলের সোয়েট শার্টের সাথে ট্রাউজার এবং আরামদায়ক হাইকিং বুট। খোঁচা খোঁচা কোকড়া চুলগুলো কপালে বিছিয়ে আছে বাতাসে বেগ হারিয়ে। তাকবীরের ত্বক হালকা, যাকে সোনালি বা উষ্ণ শ্যামলা বলে, যা ওর সমগ্র উপস্থিতিকে এক অদ্ভুত মোহনীয় আভা দেয়। এই কৃষ্ণ গহ্বরের চোখ জোড়া অসম্ভব মায়ায় মোড়ানো। দুজনকে একসাথে খুবই মানিয়েছে আজ। তাকবীর আজ এলিজাবেথকে ওর জামা পছন্দ করতে সাহায্য করেছে। এখনো পর্যন্ত কোনো কিছুতে এলিজাবেথের তরফ থেকে কোনো প্রকার নিস্পৃহ পায়নি তাকবীর। তাই সম্পূর্ণটাই নিজের মতো করে গুছিয়ে নিচ্ছে নিজ দায়িত্বে। যথাসম্ভব চেষ্টা করছে এলিজাবেথকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে এনে অন্ধকারের মোড়ানো কিছু নিন্দনীয় অতীতের মুছে দিতে। তাকবীর আজ তাদের পোশাক এমনভাবে বাছাই করেছে যা পাহাড়ি ভ্রমণের সাথে মানানসই, কিন্তু আধুনিক এবং ফ্যাশনেবল, এবং সে তার কাজে যথেষ্ট সফলও হয়। এলিজাবেথকে অসম্ভব সুন্দর লাগছে, পাশাপাশি খুশিও করতে পেরেছে, এতেই তার প্রাপ্তে। হঠাৎ পেছন ঘুরে তাকায় এলিজাবেথ। চোখাচোখি হলো দুজনের। তাকবীরের দৃঢ় দৃষ্টিতে চোখ রাখতে পারে না এলিজাবেথ। দৃষ্টি নামিয়ে নেয়। এই চোখে গভীরতা অনেক। তাকালেই মনে হয় সেখানে লুকানো হাজারো গল্প। কথা না বলা কথা জমে আছে চোখ জোড়ায়, যা খুব করে প্রকাশ করতে চাচ্ছে। ফিসলে হাসে তাকবীর, হাসলো এলিজাবেথও। আবারও মাথা তুলে এলিজাবেথ। মিলে গেল দৃষ্টি এবারও। একে অপরকে উষ্ণ হাসি উপহার দিল। আপনার ঠোঁট দুটি সরু, কিন্তু এমনভাবে বাঁকা যে মনে হয় শুধু মৃদু হাসতে পারে, আর সেই হাসিতে লুকিয়ে থাকে অপার কোমলতা। তখনও মন্ত্রমুগ্ধের মতো তাকিয়েছিল তাকবীর। এলিজাবেথের কথায় চোখের পলক ফেলে। ভুরুজোড়া কিঞ্চিত কুচকিয়ে বলল, তাই? উৎসুকভাবে উপর নিচ মাথা নাড়ালো এলিজাবেথ। এই ছোট একটুখানি কনসার্ননেস তাকবীরের তৃষ্ণার্ত হৃদয়ে এক টুকরো আহারের যোগান দিল। হালকা দাড়িযুক্ত গাল প্রসারিত করে হাসলো তাকবীর। একদম 24 কপাটি বের করে হেসে বলল, আমি এভাবেও হাসতে পারি, তবে এভাবে শুধু তোমার জন্যই হাসি। ছোট ছোট চোখ করে তাকায় এলিজাবেথ বলে, কেন কেন? তাকবীরের বিলম্বহীন জবাব, এর উৎস যে তুমি। গাম্ভীর্যহীন কোমল এবং আন্তরিকতা মেশানো কণ্ঠে আর সুগভীর নিকোষ কালো মায়াবী চোখ জোড়ার গভীর চাহনিতে এবার কিছুটা লজ্জা পেল বটে এলিজাবেথ। তাকবীরের এহনো কণ্ঠে মনে এক কোমল আবেশ ছুঁয়ে দেয়।
এলিজাবেথকে বেশিক্ষণ লজ্জায় থাকতে দিল না তাকবীর। বন্ধু হবে? এলিজাবেথ এবার পূর্ণ দৃষ্টি দিল তাকবীরের কৃষ্ণ গহ্বরে। নেত্রদয়ে চকচকে কৌতূহল লেপ্টে আছে। হাসল তাকবীর, অমায়িক হাসি, জড়তাবিহীন গলায় সবিনয়ে আওড়ালো, চলো আমরা আগে বন্ধু হই। স্বামী স্ত্রীর সম্পর্কের চেয়ে বন্ধুত্বের সম্পর্কই আরো বেশি মূল্যবান, কারণ ভালো বন্ধুই একজন আরেকজনকে গভীরভাবে বুঝতে শেখায়। তাই আমাদের আগে বন্ধুত্বর মতো করে একে অপরকে জানার, বোঝার সুযোগ দিতে হবে। বন্ধুত্বের মধ্যে দিয়ে সম্পর্কের মধ্যে এমন এক দৃঢ়তা আসবে যা পরস্পরকে আরো কাছাকাছি নিয়ে আসবে এবং একে অপরকে আরো গভীরভাবে বুঝতে সহায়ক হবে। আমাদের এই বন্ধুত্বই হবে আমাদের সম্পর্কের ভিত্তি, যা সময়ের সঙ্গে আরো শক্তিশালী উঠবে। হবে আমার বন্ধু এলোকেশী। চেয়ে থাকলো এলিজাবেথ গাঢ় দৃষ্টিতে। ভিজে আসছে চোখ। দুপাশে মাথা নাড়িয়ে আগাম সংকেত দিল তাকবীর। ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টা করলো এলিজাবেথ। চোখে মুখের অবস্থা দেখে মনে হচ্ছে শোকে মূর্ছা যাচ্ছে। চোখে পানি সমেত হাসলো এলিজাবেথ। ফ্যাসফ্যাসে আওয়াজে বলল, আপনি আমায় এত কেন বোঝেন? জবাব দেয় না তাকবীর। নিমেষহীন তাকিয়ে থাকে তার বোকা রানীর দিকে, যে একটু কিছু হলেই ভ্যাবা করে কান্না শুরু করে দেয়। নিজেকে ধাতস্থ করে এলিজাবেথ। অতঃপর বলল, ধন্যবাদ আমাকে সহজ হবার সুযোগ করে দেওয়ার জন্য। পরপর থেমে নিজের পেলো ভাত বাড়িয়ে দিল তাকবীরের অভিমুখে, দিয়ে বলল, বেস্ট ফ্রেন্ড হবে না আমার, যেখানে সম্পর্কের ভিত্তি হবে নিঃস্বার্থ বিশ্বাস আর সন্দেহ থাকবে দুর্দম। ক্লান্ত পথিকের মতো যখন পথের মাঝে বসে পড়ব, তখন কি আপনি নির্ভরতার সেই শক্ত হাত বাড়িয়ে দেবেন? বিপদে বিশ্বাসী হাত হিসেবে সবার আগে আপনার হাত এগিয়ে আসে, যেখানে অনুমতির প্রয়োজন হবে না স্পর্শ করার জন্য। ভালো মানুষটা কি হবে আমার বেস্ট ফ্রেন্ড, যেই বন্ধুত্ব প্রতি মুহূর্তে মনে করিয়ে দেবে, হ্যাঁ এটাই আমার বেস্ট ফ্রেন্ড, যে আমার পাশে আছে নিঃশর্তে নিঃস্বার্থে অনন্ত ভরসায়। তাকবীর আবেশিত দৃষ্টিতে তাকিয়ে থাকলো দীর্ঘক্ষণ এলিজাবেথের পানে। এমন কথা এলিজাবেথের কাছ থেকে সে মোটেও আশা করেনি এত দ্রুত। সন্ধি ফিরতে এক মুহূর্ত আর ব্যয় করল না তাকবীর। মিলিয়ে দিল দুহাতের বাঁধন। ঠোঁট প্রসার করে হাসল দুজনে। হঠাৎ তাকবীর পেছন থেকে একটা বক্স বের করে সামনে ছোট টেবিলের উপর রাখলো। এলিজাবেথ একবার বক্সটার দিকে তাকাচ্ছে, আবার তাকাচ্ছে তাকবীরের দিকে। তাকবীর এলিজাবেথের কুচকানো ভ্রুদয় দেখে ঠোঁট কামড়ে হাসল। বন্ধুত্বের সূচনা হিসেবে আমার তরফ থেকে ছোট্ট একটা তোফা। কিন্তু কোনো কিন্তু না, জাস্ট ওপেন ইট। মৃদু ধমক মিশ্রিত কণ্ঠে উপায়ন্তর না পেয়ে বক্সটির উপরের অংশ সরালো। লাল গোলাপরত অজস্র পাপড়ি দেখে অতর্কিত আধার নামলো অবায়ে। নিচু স্বরে প্রত্যুত্তর করল, লাল গোলাপ আমার পছন্দ নয়। খানিকটা অবাক হলো তাকবীর। তার জানা মতে এলিজাবেথের ফুল খুবই পছন্দ, বিশেষ করে লাল গোলাপ। কিন্তু তোমার তো ওটা আগে ছিল। সবসময় যে মানুষের পছন্দ এক থাকে তেমনটা কোথাও লেখা নেই। তাকবীর বুঝল না হঠাৎ এলিজাবেথের অযাচিত রাদের কারণ। তবে ঘাটালো না আর, প্রসঙ্গ পাল্টে বলল, আচ্ছা সরি, নেক্সট টাইম আর এমন হবে না। এবার এটার ভিতরে দেখো কি আছে। এলিজাবেথ কোনো বাক্য ছাড়া পাপড়ির ভেতর হাত রাখল। হাতে আরেকটা বক্সের মতো কিছু অনুভূত হলো। বস্তুটা পাপড়ির ভেতর থেকে বাইরে বের করে আনতে চোখ ছানা বড়া হয়ে যায় এলিজাবেথের। তাকবীর চোখে ইশারায় বলল বক্সটিকে আনবক্সিং করতে। এলিজাবেথ বোকার মতো তাই করল। চোখ জোড়ানো বিস্ময়তা। বক্সের ভেতর থেকে বেরিয়ে এলো একটা আইফোনের লেটেস্ট ভার্সন, আইফোন 16 প্রো ম্যাক্স। এলিজাবেথের কপালে সূক্ষ্ম ভাঁজ। এটা কার? কার হাতে এটা? আমার। তাহলে তোমারই। এটা তো মনে হচ্ছে খুব দামি। তবুও তোমার কাছে নস্যি। এভাবে মাথায় তুলবেন না। বলে ঠোঁটে ঠোঁট চেপে হাসল তাকবীর। এলিজাবেথ স্তব্ধ। তা দেখে তাকবীর আবারও বলতে শুরু করলো, তুমি আমার পোষা পাখি, তবে সম্পূর্ণ মুক্ত। আকাশ জুড়ে ইচ্ছে মতো ডানা মেলে উড়ে বেড়াবে অতিথি পাখির মতো। তবু দিনের শেষে ফিরে আসবে আমারই নীড়ে, ভালোবাসার আঙ্গিনায়। এলিজাবেথের ভেজা দৃষ্টি, ভেজা গলা। এই আমি অভাগীর কপালেও এসব ছিল? এই ভালোবাসাগুলো আমি কখনো পাইনি। এভাবে আর কখনো বলবে না এলোকেশী, যে তোমাকে কেউ ভালোবাসে না। কারণ এই দেখো, তোমার নাম আমার হাতে ট্যাটু করা আছে। আমি এই পৃথিবীর সবচেয়ে নিবেদিত প্রাণ মানুষ তোমার জন্য। আমার ভালোবাসার পূর্ণ হবে তুমি। তোমার কোনো ক্ষতি আমি কখনোই হতে দেব না। আমি শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার পাশে থাকবো, তোমার হাত ধরে রাখবো, আর মৃত্যুর পরেও
আমি তোমার সঙ্গ ত্যাগ করব না। আত্মার মতো তোমার কাছেই থাকবো। তুমি আমার কাছে শুধু কিছু নও, তুমি আমার কাছে সব কিছু। এলিজাবেথ তাকায় তাকবীরের বাহাতের কবজিতে, অতঃপর শিশির অনুভূতিতে নিভু চোখে চাইল তাকবীরের দিকে। তাকবীরের হাতের কবজিতে থেকে কনিষ্ঠ আঙুলের বরাবর এলিজাবেথের নাম ইংলিশে লেখা। এলিজাবেথের চোখে মুখে এখনও বিস্ময়তা। কেঁদে দিবে মেয়েটা এখনই। এত সব কখন করেন? এভাবে সর্বক্ষণ পাশে থেকেই কখন কিভাবে করছেন এত কিছু? সবকিছুই মনে হচ্ছে পূর্ব থেকে কত শত করে আয়োজন করা। এই প্রসঙ্গ পুরোপুরি এড়িয়ে গেল তাকবীর। কেবল কাঠ দাঁড়ালো একটি স্পোপে। তাকবীর উঠে দাঁড়ায়, কণ্ঠস্বর গভীর, বলল, একটা দামি অ্যাডভাইস দেই। এলিজাবেথের কণ্ঠস্বরের আশা করল না তাকবীর, নিচে থেকে সবেগে আওড়ালো, মুভিং অন ইজ নট অ্যাবাউট ফরগেটিং দ্যাম, ইটস মিন হোয়াট ইউ আর উইদাউট দ্যাম। বলে সামলে এগোতে থাকলো তাকবীর। এলিজাবেথের মনে ভিতর এক অদ্ভুত আর সুন্দর অনুভূতি তৈরি হয়। শুরু হয় বন্ধুত্বের সূচনা। থাকবে না আর কোনো প্রকার জড়তা, শুধু চোখের চাহনি কিংবা অজানা কোনো অভ্যন্তরীণ অনুভূতির মাধ্যমে একে অপরের মনের কথা বুঝে ফেলা হবে। এই ধরনের সম্পর্ক গভীরতা, সমচারিতা এবং অগোচরে একে অপরকে বোঝার এক নিখুঁত নিদর্শন হয়ে উঠবে। শোনা গেল তাকবীরের উচ্চস্বর, এলোকেশি, জলদি নামো, গাড়ি ছেড়ে দিবে, আমরা আবার টুইন পিক যাব। এলিজাবেথের চেহারায় স্বচ্ছ এক অনাবিল প্রশান্তি উচ্ছ্বাস ফুটে ওঠে। অনেক দিনের আটকে থাকা অনুভূতিগুলো ধীরে ধীরে মুক্তি পেয়ে ছুটে আসছে। বৃক্ষপটে হালকা অনুভূত হয় আর আনন্দে ভরে ওঠে। চারপাশের সবকিছু সুন্দর ও উজ্জ্বল লাগতে শুরু হয়। উৎফুল্ল গলায় চেঁচিয়ে বলল, আসছি ভালো মানুষ। I think it's time for you to retire, Naso. ঠোঁট কামড়ে নিঃশ্বাস আটকে চোখ বন্ধ করে রাখে ন্যাশো, নতদৃষ্টি নিবিষ্ট। পাশে চুপসানো মুখে দাঁড়িয়ে আছে লোকাস। আপাতত আলাদ্দিন বা তার দলবল কেউই এখানে নেই। গা ছমছমে পরিবেশ, নিস্তব্ধতা বিরাজ করছে সম্পূর্ণ কক্ষ জুড়ে। সরি বস। হাতে থাকা ওয়াইনের গ্লাস ছুঁড়ে মারে রিচার্ড। ঝনঝন শব্দে ভেঙে চুরমার হলো, ছড়িয়ে ছিটিয়ে পড়ল মেঝেতে। রিচার্ডের কপালের পাশের রগগুলো ফুলে ফেঁপে উঠেছে। তিত্তির করে বাড়তে থাকে ক্রোধ। ঝাঁঝালো কণ্ঠে চেঁচালো, ধ্যান কোথায় থাকে তোমার? বাংলাদেশ থেকে আসার পর থেকেই দেখছি সবকিছুতে অমনোযোগী তুমি। ট্রেনিং কি সব ভুলে গিয়েছো? কাল আর কয়েক সেকেন্ড দেরি হলে কি হতো? হ্যাভ ইউ এনি আইডিয়া? ইউ ফাকিং ইডিয়ট। থেমে বজ্র দৃষ্টি নিক্ষেপ করল লোকাসের ওপর। রিচার্ডের রক্তলাল চোখ দেখে বুক শুকিয়ে এলো লোকাসের। উগ্রতা ভেঙে হিংস্র প্রাণীর মতো গর্জে উঠল রিচার্ড আবারও। তোমার কাছে তো হ্যান্ড হেল্ড মেটাল ডিটেক্টর ছিল না? আর ইউ গাইস ফাকিং কিডিং উইথ মি? মিয়ে যায় দুজনেই। আবারও শোনা গেল রিচার্ডের হুঙ্কার। নেশোর দিকে তাকিয়ে কর্কশ গলায় চেঁচিয়ে বলল, গো ব্যাক টু বাংলাদেশ। নেশোর অভিব্যক্তি নিটল। দুকদম এগিয়ে আসলো, কণ্ঠে অনুতপ্ততার রেশ। নিচু স্বরে বলল, সরি বস, গিভ মি ওয়ান মোর চান্স। রিচার্ড, কায়নাতের কাছে সুযোগ বলে কিছু হয় না। প্রবাবলি ইউ ফরগেট দ্যাট। শক্ত গোছের নেশোর চেহারায় এবার ফুটে উঠল ভীতি। পরপর 3 বার ঢোক গিলে গলা ভিছিয়ে আবারও বলতে চাইল। লাস। থামিয়ে দিল রিচার্ড। কাউচে বসা অবস্থায় নেশোর দিকে না তাকিয়ে একটা ফাইল এগিয়ে দিল। নেশো রিচার্ডের পেছন দাঁড়িয়ে থেকে ফাইলটা হাতে নিল। রিচার্ডের ঠোঁটের কোণায় জড়ো হয় শয়তানি বিদঘুটে হাসি। সন্ধ্যায় ফ্লাইট। কাজ হয়ে যাবে বস। গো। তাৎক্ষণিক বেরিয়ে যায় নেশো। লুকাস নেশোর দিকে তাকিয়ে চোখ টিপে কাজের জন্য বেস্ট অফ লাক জানালো। বিশাল আকৃতির পেন্ট হাউসে এখন শুধু তারা দুজন। লুকাসের ফোন ক্রমাগত রিং হচ্ছে। তপ্ত শ্বাস ফেলে ফোন নিয়ে রিচার্ডের নিকট এগিয়ে আসলো লুকাস। মলিন স্বরে আওড়ালো, বস, ফাদার। সহজ ভঙ্গিতেই ফোন হাতে নিল রিচার্ড। লুকাস অবাক হলো কিছুটা। ভেবেছিল বারংবারের মতো এবারও কল তুলবে না। স্পিকারে দিল রিচার্ড, হাতে জ্বলন্ত সিগারেট। ওপাশ থেকে শোনা যায় একজনের মধ্যে বয়স্ক লোকের ভারী কি কর্কশ কণ্ঠস্বর, যা রিচার্ডের গুরুগম্ভীর ভারী স্বরকেও ছাড়িয়ে। রিত মাই সান। ইয়েস ফাদার। অ্যাজ সোন অ্যাজ কাম টু ইতালি। তুমি ছাড়া এই দেখে সব কিছু এলোমেলো হয়ে আছে। তোমার সই ছাড়া পরবর্তী প্রজেক্ট এগোতে পারছে না। মিলিয়ন মিলিয়ন টাকা লস হচ্ছে। ঠোঁট গোল করে সিগারেটের বিষাক্ত ধোঁয়ার সাথে গরম নিঃশ্বাস ছাড়ে রিচার্ড। অতঃপর সহজ সাবলীল গলায় উত্তর দিল, আমি এসে সব সামলে নেব ফাদার, ডোন্ট ওয়ারি। কিছুটা ক্ষিপ্ত হলো ওপাশের জন্য। তিরিক্ষি মেজাজ দেখিয়ে বলল, সব খবর আমার কানে আসছে রিত। ফালতু ঝামেলায় জড়াচ্ছ কেন? মেয়ে লাগবে তোমার? ইতালি আসো, মেলা বসিয়ে দেব আমি তোমার জন্য।
কাউচে গা এলিয়ে আয়েশ করে শুল রিচার্ড। একদলা সাদা বাষ্পের মতো ধোঁয়া শূন্যে উড়িয়ে দিয়ে বলল, অনেকদিন পর অনেক ইন্টারেস্টিং একটা গেম পেয়েছি ফাদার, শেষটা একটু দেখাই যাক। বলে অপর পাশ থেকে কিছু শোনার অপেক্ষা না করে কল কেটে দেয়। পরপর হাতে অদ্ভুত রকমের দেখতে একটা ঘড়ির দিকে এক পলক তাকিয়ে ওঠে, দাঁড়ায়। কাল ছেড়ে ঠোঁট জুড়ে বিরাজ করছে রহস্যময় বক্র হাসি। ঘড়িটা রিচার্ড সবসময় সঙ্গে রাখে, তবে হাতে খুব কমই। রিচার্ডের হাঁটা দেখে পেছন নিল লুকাস। কদমে কদম মেলাতে মেলাতে বলল, বস আমি আসবো। পায়ের তালের মতো রিচার্ডের গমগমে গলা বলল, নোপ। কোথায় যাচ্ছেন বস? মধু খেতে। লুকাসের কাছে লাগলো সে দুনিয়ার সব থেকে আশ্চর্যজনক কথা শুনল, তাও রিচার্ডের মতো তেতো মানুষের কাছ থেকে। তবে তা বেশিক্ষণ আমলে রাখলো না। খাবারের কথা শুনে থেমে যাওয়া গতি আবার বাড়ায়, এক প্রকার দৌড়ে দিল। রিচার্ডের লম্ব কদম এতক্ষণে গাড়ি পর্যন্ত পৌঁছে গিয়েছে। লুকাসের ব্যগ্র কণ্ঠস্বর, বস আমিও যাব, শুনেছি এখনো কোনো রেস্টুরেন্টে ভালো মধু পাওয়া যায়। ড্রাইভিং সিটে গিয়ে বসলো রিচার্ড, বজ্রপাতের মতো গম্ভীর কণ্ঠে শুধায়, এই চাকে শুধু রিচার্ডের জন্যই মধু জমে। লুকাসের মুখ মলিন হয়। গাড়ির উইন্ডোর কাছ থেকে খানিকটা ঝুঁকে মলিন স্বরে বলে, বস আমি আসি। নো, আই নিড প্রাইভেসি। বাতাসের সাথে ধুলো উড়িয়ে চলে গেল রিচার্ডের ব্ল্যাক শার্ক। এবার লুকাসের মাথায় সাত আসমান ভেঙে পড়ল। প্রাইভেসি কেন? তাও রিচার্ডের মতো অবাধের আশ্চর্য। টুইন পিক পাহাড়টি এক অদ্বিতীয় সৌন্দর্যের স্থান, যেখানে দুটো পাহাড় একে অপরের কাছাকাছি দাঁড়িয়ে এবং যার শীর্ষবিন্দু দুটি শৃঙ্গের মতো দেখা দূর হতে। এটি সাধারণত পাহাড়ের চূড়ার দিক থেকে একটি প্রশান্ত এবং বিস্তৃত দৃশ্য উপস্থাপন করে। উপর থেকে দৃশ্যটি অত্যন্ত মুগ্ধকর, যেখানে সারা প্রান্তরে ছড়িয়ে থাকা গাছপালা, নদী বা জলাশয়ের প্রতিফলন এবং দূরের পাহাড় পর্বতগুলোর সমুদ্রের মতো নীলাভ দৃশ্য দেখা যায়। পাহাড়ের শীর্ষ থেকে সূর্যোদয় বা সূর্যাস্তের সময় আকাশের পরিবর্তিত রং এবং পাহাড়ের আবহাওয়ার পরিবর্তন এক অনন্য দৃশ্য তৈরি করে, যা প্রকৃতির প্রেমিকদের জন্য এক অভূতপূর্ব অভিজ্ঞতা। এলিজাবেথ জিদ ধরে পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে থেকে সূর্যাস্ত দেখবে। সূর্যাস্ত হতে এখনো প্রায় ঘন্টা দুয়েক সময় লাগবে, তবে মহারানীর হুকুম বলে কথা, যথাযথভাবে রানীর সেবা না করলে যদি রানীর মনক্ষুণ্ণ হয়। না না বাবা, অগত্যা রাজি হয়ে গেল তাকবীর। এলিজাবেথকে দ্বিতীয়বার উচ্চারণও করতে হয়নি। তো একটু হাঁটা যাক লোকেশি, সন্ধ্যা হতে মেলা দেরি এখনো। এলিজাবেথ মাথার সান হ্যাট ঠিকঠাক করতে করতে তাকবীরের কৃষ্ণ গহ্বরে তাকালো। রোদের উত্তাপে উজ্জ্বল বর্ণের অবয়বে লালচে আভা দেখা দিয়েছে। দৃষ্টিসীমানার ভেতর কোনো বাড়িঘর নেই, শুধু বড় বড় পাহাড়ের টিলা। উপর থেকে নিচে তাকালে গলা শুকিয়ে আসে এলিজাবেথের। শুকনো ঢোক গিলে দৃষ্টি দিল তাকবীরের উপর, অতঃপর বলল, নিচের দিক দিয়ে হাঁটি, এদিকটায় ভয় লাগছে। পা পিছলে পড়তে পারলে আমি একদম চাঁদে চলে যাব। ফিক করে হেসে দিল তাকবীর, অষ্টপুটে চঞ্চল প্রাণখোলা হাসি। এলিজাবেথের কপাল কুচকানো দেখে যথাসম্ভব হাসি চেপে নিল তাকবীর, তবুও একেবারে সফল হয়নি। ঠোঁট কামড়ে হাসে, সাথে শরীর ঝাঁকুনি দিচ্ছে অল্প স্বল্প হাসি চেপে রাখার কারণে। চাঁদ ওপরে লোকেশি, নিচে না। জিভ কাটল এলিজাবেথ তাৎক্ষণিক। তড়িঘড়ি করে নিজের ভুল সংশোধন করে নিল, বলল, হ্যাঁ হ্যাঁ ওটাই। ঠোঁট কামড়ে ভুরু গুছিয়ে চেয়ে দেখল তাকবীর আর এলোকেশিকে। একটু হেনস্থা করার জন্য আবারও কথার মধ্যে পাশ ধরল, বলল, কোনটাই? এলিজাবেথের নিরুদ্বেগ ভাব, নিরুদ্বেগ জবাব। একটা হলেই হলো, পানি। এমন সব বাচ্চাসুলভ আচরণে আটকা পড়েছিল একত্রিতের এক প্রাপ্তবয়স্ক পুরুষ 16 এক লাস্যময় তরুণীর প্রেমে। তাকবীর শুধু চেয়ে দেখে কিভাবে তার ভালোবাসা ক্ষুদ্র ক্ষুদ্র অনুভূতিকে কেন্দ্র করে পাহাড় সমান গড়ে উঠেছে। দিনকে দিন সে চলিয়ে যাচ্ছে অগাধ ভালোবাসার অতলে। তার এই নিগুড় অনুভূতির পেছনে একটাই উদ্যত্ত উদ্দেশ্য, এই মেয়েটিকে ভালো রাখা এবং নিজের পাশে রাখা, এতে নিজেরই ভালো থাকা। রোদের তৎপরতা খুবই বেশি, শরীর থেকে ঘাম চুয়ে চুয়ে পড়ছে। এক ফালি বাতাসের উপস্থিতিও টের পাওয়া দায়। হঠাৎ গলা শুকিয়ে তুমুল কাশি ওঠে এলিজাবেথের। ঝুঁকে দুহাতে হাঁটুতে ভর দিয়ে কাশতে থাকে। অস্থির হয়ে ওঠে তাকবীর। এলোকেশি ঠিক আছো? চোখ ঝাঁপিয়ে জল গড়িয়ে পড়তে থাকে। এলিজাবেথ হাঁপাতে হাঁপাতে বলল, পানি। তাকবীরের চিন্তিত অবয়বে আবার নেমে আসলো। ঢালু পাহাড়ে গাড়ি নিয়ে আসা সম্ভবত নয়। গাড়ি নিচে যাতায়াত সড়কের এক কোণে রেখে এসেছে তাকবীর। দূরত্ব মোটামুটি। এই অবস্থায় এলিজাবেথকে নিয়ে যাওয়া সম্ভব নয়। আশেপাশে কোনো মানব বসতি নেই যে সাহায্যের জন্য যাবে কারো কাছে।
এই খোলা বিস্তৃত পাহাড়ে এখন পানি পাবে কোথায়? ওদিকে ক্রমাগত এলিজাবেথের কাশির তোড় বাড়তে থাকে। ধীরে ধীরে তাকবীরের রক্তাভ চেহারার বর্ণ পরিবর্তন হতে থাকে। দিশাহীন হয়ে এদিক সেদিক তাকাতে থাকলো। হঠাৎ চোখ যায় কিছু দূর দূরেই একটা কাঠের বেঞ্চি রয়েছে। জায়গাটা সমতল। তাকবীর এলিজাবেথকে ধরে বেঞ্চিতে বসালো, ধাতস্থ গলায় আশা দিল। এলোকেশি পাখি, একটু অপেক্ষা করো আমার জন্য। আমি যাবো আর আসবো, নড়বে না একদম এখান থেকে। টইটম্বু চোখে এলিজাবেথ তাকালো তাকবীরের পানে। শ্যামলা মুখে উদ্বিগ্নতায় আধার নেমে এসেছে। নীরব মাথা নাড়ালো শুধু। তাকবীর একই ভঙ্গিতে মাথা নাড়িয়ে সড়কের দিকে ছুটল। এলিজাবেথ যথাসম্ভব ঢোক গিলে গলা ভিজিয়ে কাশি থামানোর চেষ্টা করল। হঠাৎ অতর্কিত আক্রমণে বুক শুকিয়ে গেল এলিজাবেথের। কয়েক সেকেন্ডের মধ্যে ঘটে যায় ঘটনাটি। শুধু অনুভব করেছিল কেউ হ্যাঁচকা টান দিয়ে তাকে শূন্যে তুলে নেয়। নিঃশ্বাস আটকে চোখ মুখ খিচে রাখে এলিজাবেথ। ঘোড়ার ফুৎকার শব্দে স্তম্ভিত হয়ে ফিরে এলিজাবেথ। সচল হয়ে থমকে যাওয়া মস্তিষ্ক। নাকের ডগায় বাড়ি খেতে থাকে পরিচিত সেই পারফিউমের স্মেল। গতি হারায় হৃদয় স্পন্দন। এই বুঝি বুক ফেটে যাবে। পর্যাপ্ত অক্সিজেন থাকা সত্ত্বেও শ্বাস নিতে পারে না এলিজাবেথ। দম আটকে আসছে। চোখ খোলার সাহস হয় না এলিজাবেথের। একটা হৃদয়হীন বৃক্ষপটের সাথে লেগে আছে তার পেট। কারোর বাহুডোরে আবদ্ধ হয়ে আছে সে। পঙ্খিরাজের মতো করে ঘোড়ায় চড়ে নিয়ে যাচ্ছে তাকে এক বিষাদ রাজ্যের রাজা। ঘোড়ার পায়ের প্রতিটি কদম এবং ঝাঁকুনির সাথে সাথে হাত পা ঘেমে ঠান্ডা হতে থাকে এলিজাবেথ। এক শ্বাসরুদ্ধকর অবস্থায় নিজের আবিষ্কার করলো এলিজাবেথ। ঘোড়ার কর্কশ গলার শব্দ কমে আসলো। আশপাশ খুবই শান্ত লাগছে। পিট পিট করে চোখে মেলে তাকায় এলিজাবেথ। দেখতে পায় জায়গাটা একটা স্টাড ফার্মের বিশাল মাঠ। চারিপাশে শুধু সবুজ সতেজ ছোট ছোট ঘাস। কাঠ দিয়ে তৈরি বেড়া দিয়ে নির্দিষ্ট সমপরিমাণ বিস্তৃত জায়গা ঘেরাও করা। মাঠের এক প্রান্তে কিছু আরবীয় প্রজাতির ঘোড়া শো জাম্পিং প্রশিক্ষণ নিচ্ছে। অপর এক প্রান্তে কিছু ঘোড়া ঘাস খাচ্ছে। চারিপাশে এক নজর চোখ বুলিয়ে দৃষ্টি গেল ঘোড়ার লাগাম টেনে ধরা শক্ত হাত দুটোতে। ট্যাটুখচিত হাত অবলোকন হতে পুনরায় গা শিউরে উঠল এলিজাবেথের। রিচার্ড ঘোড়া নিয়ন্ত্রণের লাগাম ছেড়ে দিল। ঝুঁকল এলিজাবেথের ওপর। পুরুষালী রুক্ষ থুতনি রাখলো এলিজাবেথের কাঁধে। কেঁপে উঠল এলিজাবেথের সমস্ত শরীর। হার্টবিট অস্বাভাবিকভাবে ওঠানামা করতে থাকে। শোনা গেল সেই পুরুষালী গুরুগম্ভীর ভারিক্কি কণ্ঠস্বর। মাই রেড। বরফের মতো জমে গিয়েছে এলিজাবেথ। তু শব্দ অবধি করছে না। অধর এলিয়ে বাঁকা হাসলো রিচার্ড। কুটিল হাতে পেঁচিয়ে ধরল এলিজাবেথের পেট। জুবুতুবু করে কাঁপতে থাকে এলিজাবেথের শরীর। ঘৃণায় গা শিউরে ওঠে। নিজেকে শক্ত করে এলিজাবেথ। দাঁতে দাঁত পিষে বলল, এই নোংরা হাতে আমাকে ছোবেন না দয়া করে। আমার সকল পাপের মধ্যে তুমি সর্বাধিক প্রিয়। উগ্র বৈশিষ্ট্য সম্পন্ন মানুষের এহন নিকটে ঠান্ডা করে ভয় বাড়তে থাকে এলিজাবেথের মনে। ভিজে যায় চোখের পাতা, কাঁপে গলা। কাপা কাপা গলায় আওড়ালো এলিজাবেথ, কেন এসেছেন আবার? অধরে ছোঁয়া এঁকে দিল কাঁধে রিচার্ড। পরপর ছোট ছোট চুমোতে ভরিয়ে দিতে থাকে এলিজাবেথের সমস্ত ঘাড়। ভিজে চ্যাটচ্যাট হয়ে যায় পশ্চাৎ পাঁজর। নিজ কাজে নিটল থেকে হাসকি স্বরে আওড়ায়। এজন্য দাঁতে দাঁত চেপে নিজেকে শক্ত করে রেখেছিল এলিজাবেথ। রিচার্ডের অপ্রীতিকর কথা এবং কাণ্ডে চিবুক শক্ত হলো। মোচড়ামুচড়ি করতে থাকে ছাড়া পাওয়ার জন্য। তবে তাতে এক চুল পরিমাণ লাভও হয় না। রিচার্ডের শক্ত হাতের বাঁধন থেকে 1 ইঞ্চিও সরতে পারে না এলিজাবেথ। তীব্র ঘৃণায় রিচার্ডের এক হাত পেট থেকে টেনে ছড়িয়ে এনে দন্ত বসিয়ে দেয়। আক্রোশ এতই ছিল যে শক্ত চামড়া ভেদ করে রক্তপাত হয়। তবুও নিজের কাছে অনড় রিচার্ড। ঠোঁটের কোণে বক্র হাসি। ওদিকে হাত দিয়ে রক্ত ঝরছে। ভেজা গলায় চেঁচালো এলিজাবেথ। কণ্ঠনালী ছিঁড়ে বেরিয়ে এলো ভেতরের সকল আক্রোশ। আপনার মতো নরখাদকের জায়গা জাহান নামেও না হোক। মরে যাচ্ছেন না কেন আপনি? কাঁধ থেকে মুখ তুলে রিচার্ড। ক্রোধে মটমট করা ধারালো চোয়ালে আজ নেই কোনো হিংস্রতার ছাপ। অভিব্যক্তি অত্যন্ত স্বাভাবিক। ঠোঁটের রহস্যময় বাঁকা হাসি। এলিজাবেথের কথার পারদে ক্ষিপ্ততা না দেখিয়ে বরং গম্ভীর গলায় জবাব দিল, মরে গেলেই কি সমাপ্তি? Some dead roses still carry fragrance. I am one of them. তাচ্ছিল্যের স্বরে হাসল এলিজাবেথ, দাঁত এলিয়ে। রুষ্ট গলায় শুধালো, Some broken hearts still carry love. এবার কণ্ঠস্বর পাল্টায়। মস্তিষ্কটা ফিরে গেল তার চিরাচরিত পৈশাচিক আত্মায়। মুষ্টিমেয় করে নিল এলিজাবেথের চুল। হিংস্র প্রাণীর মতো গর্জে উঠল, ব্রোকেন তো তারা হয় যারা ছিনিয়ে নিতে জানে না। রিচার্ড কায়ানাথ খুব ভালো করে জানে কিভাবে নিজের জিনিস ছিনিয়ে নিতে হয়। ব্যথায় কুকড়িয়ে ওঠে এলিজাবেথ। চুলের গোড়ায় অতিক্রম টান পড়ার কারণে তৎক্ষণাৎ মাথায় যন্ত্রণা শুরু হয়। সহসাই সয়ে নিল কষ্ট।
শক্ত গলায় বলল, আমি অন্য কারোর, কখনোই আমাকে আপনি ছিনিয়ে নিতে পারবেন না, শুধু আমাকে কষ্টই দিতে পারবেন। আরও শক্ত করে টেনে ধরল রিচার্ড এলিজাবেথের চুলের মুঠি। অপর হাত দিয়ে পেছন থেকে চুকে শক্ত করে চিবুক চেপে ধরে। ক্ষুধার্ত হিংস্রের মতো গর্জে উঠল, বলল, I am not the boy who fights with you. I am the man who fights for you. কেউ তুলোর মতো নরম হওয়ায় তা পায়ের তলে পিষে চলে যাবে, আবার কেউ 1000 বছর ধরে অক্লান্ত চেষ্টা করে এক মুহূর্তের জন্য তার ছোঁয়া পাওয়ার আশায়। আপনার ফেলে রাখা জিনিসটাও কেউ সযত্নে বুকে তুলে নিয়েছে, কারণ প্রকৃতি কখনো শূন্য স্থান সহ্য করে না। সে চায় সবকিছু পূর্ণতা লাভ করুক। ক্রোধ তীর করে বাড়তে থাকে রিচার্ডের। চিবুক রেখে এবার কণ্ঠনালী চেপে ধরল। আগুন বর্জন করল কথায়, চোখে জ্বলছে ক্রোধের অগ্নি। দম আটকে আসে এলিজাবেথের, তবুও বহু খসরতে অস্পষ্ট স্বরে আওড়ায়, কি পা ভেঙে দেবেন? দেন না, দিন। পৈশাচিক আত্মার অবয়বের অষ্টপুটে ফুটে উঠল শয়তানি হাসি। পরিবর্তন হয় দৃষ্টি, ছেড়ে দিল কণ্ঠনালী, চুলের মুঠি। আবারও থুতনি রাখলো এলিজাবেথের কাঁধে। ডান হাত দিয়ে বাঁকানো কোমর চেপে ধরে নিজের সাথে মিশিয়ে নিল। অপর হাত ছুটল এলোমেলো পথ ধরে। শব্দ করে উঠল এলিজাবেথ। এবার অট্টহাসিতে ফেটে ফুটল রিচার্ড। কানের লতিতে ঠোঁট ছুঁয়ে দিয়ে বলল, I hope you eat now. কাঁদতে থাকে এলিজাবেথ। কর্ণপাত হওয়া কান্নার প্রতিটি শব্দলোপ অপর কান দিয়ে ছেড়ে সরে আসলো রিচার্ড। এক লাফে নেমে গেল ঘোড়া থেকে, নামিয়ে নিল ক্রন্দনরত এলিজাবেথকে। এতক্ষণে রিচার্ডকে দেখল এলিজাবেথ। রিচার্ডের পরনে হোর্স রাইডিং কালো জ্যাকেট, মাথায় রাইডিং হেলমেট এবং পরিশেষে পায়ের রাইডিং বুট, আর বরাবরের মতো শক্ত চোয়াল। দৃষ্টি সরিয়ে ফেলে এলিজাবেথ। বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারে না, ক্রোধে কটমট করতে থাকে। ধারালো চিবুকে, ঘৃণায় বিষিয়ে ওঠে মন। রিচার্ডের কাছ থেকে তেড়ে আসা অপ্রত্যাশিত অদ্ভুত কথা। এলিজাবেথ উৎসুক হয়ে তাকালো রিচার্ডের চওড়াতো মুখে। চোখাচোখি হতেই চোখ মারে রিচার্ড। তার এই কথা বলার পেছনে কোনো উদ্যমই ছিল না, যেটা ছিল সেটা সফল হয়ে গিয়েছে। এলিজাবেথ বুঝল, অথবা এটা বলা হয়েছে দৃষ্টি নামিয়ে পেছনে ঘুরে চলে যেতে নেয়। খপ করে হাত ধরে ফেলল রিচার্ড। তেড়ে পেছন ফিরে এলিজাবেথ। রিচার্ড কিছু বলতে যাবে, তখনই ভেসে আসে পুরুষালী ভারী কণ্ঠস্বর, If you talk to my wife, you die. ভয়ে গুটিয়ে গেল এলিজাবেথ। ধ্বংসযজ্ঞের আগাম সংকেত পেয়ে যায়। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে থাকে আর কিছু মন খারাপ না হোক। ভাবনার মধ্যেই অপর হাতে টান অনুভব করল এলিজাবেথ। তাকবীরের শক্ত খসখসে হাত আর বাঁধনে এলিজাবেথের হাত। রিচার্ড ঠাই এলিয়ে হেসে ঘাড় বাঁকা করে তাকালো তাকবীরের দিকে। এলিজাবেথের হাত দুই প্রান্তে দুজন আঁকড়ে ধরে রেখেছে। এলিজাবেথ একবার তাকবীরের কৃষ্ণ গহ্বরে তাকায়, যেখানে এখন নেই কোনো প্রকার হিমশীতল হাওয়া। আগুনের লেলিহান দাউ দাউ করে চলছে তাকবীরের চোখে। এলিজাবেথ আবার তাকালো রিচার্ডের দিকে। রিচার্ডের সমুদ্র নীল চোখ দুটোতে ঘনীভূত হচ্ছে আগ্নেয়গিরির অগ্নুৎপাত। দুজনের মধ্যে কিছুক্ষণ নীরব যুদ্ধ চলল। হঠাৎ ঠোঁট কামড়ে হাসলো রিচার্ড। হেসে ছেড়ে দিল এলিজাবেথের হাত। এলিজাবেথ দ্রুত সরে গিয়ে দাঁড়ায় তাকবীরের নিটক। তাকবীর এলিজাবেথের সামনে দাঁড়িয়ে সম্পূর্ণ আড়াল করে দিল ওকে। এলোকেশি, গাড়িতে গিয়ে বসো। তাকবীরের এহেন বজ্রপাতের মতো গম্ভীর শব্দে চমকালো এলিজাবেথ। তবে আর দাঁড়ায় না এক মুহূর্ত। ফার্মের গেটে তাকবীরের গাড়ি দেখা যায়। এলিজাবেথ দৌড়ে গেল গাড়ির অভিমুখে। তাকবীর তখন পানি নিয়ে এসে এলিজাবেথকে কোথাও খুঁজে না পেয়ে ঘাবড়ে যায়। পাগলের মতো এদিক সেদিক খুঁজতে থাকে। হঠাৎ মাথায় এসে এলিজাবেথের কাছে তো ফোন আছে। তাকবীর দ্রুত এলিজাবেথের লোকেশন চেক করলো। ফার্মটি টুইন পিক পাহাড়ের খুব নিকটেই। সঙ্গে সঙ্গে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে তাকবীর। রিচার্ড পকেটে হাত ঢুকিয়ে সরাসরি এসে দাঁড়ায় তাকবীরের সামনে টান টান হয়ে। তাকবীর অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে রাখে রিচার্ডের ওপর। সাপে নেউলের সম্মুখীন হয় চোখে চোখে সংঘর্ষ। প্রথম বাক্য রিচার্ডের পাশ থেকেই আসে, তাহলে দেখা হয়ে গেল। আমার ওয়াইফের আশেপাশেও যেন না দেখি। রিচার্ডের কথার বিপরীতে তাকবীরের কাট কাট গলা। তুষ্ট হাসে রিচার্ড। 2 কদম এগিয়ে আসলো, ফিসফিসে বলল, যদি দেখা যায়। তাকবীরের তাৎক্ষণিক বেপরোয়া জবাব, যুদ্ধের ঘোষণা হবে। রিচার্ড নিচের ঠোঁট উপরে ঠেলে বাঁকা হেসে বলল, ওকে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। জিভ দিয়ে গালের ভেতর ঘুরিয়ে অধল এলিয়ে হাসল তাকবীর। তবে সব সময়ের মতো সেই হাসিতে ছিল না অমায়িকতা। রিচার্ডের সদর পেয়ে প্রস্তুত ছুড়ল দাপুটে গলায়, আদতেও কি কোনো লাভ হবে? দুটি মন এক হতে চাইলে তাদের আলাদা করার ক্ষমতা কারোর নেই। এলিজাবেথের শয়নের স্বপনে শুধু আমিই ছিলাম, আর আমিই থাকবো।
স্বপ্নেও? কিছুটা হকচকিয়ে যায় তাকবীর, বুঝতে পারে না রিচার্ডের অদ্ভুত কথার মানে। তাকবীরের অবয়বে বিভ্রান্ত দেখে হেসে ঠোঁট গোল করে গরম নিঃশ্বাস ছেড়ে দিল রিচার্ড তাকবীরের মুখের উপর। রক্ত চোখে তাকায় তাকবীর, কেঁপে উঠল এক হাত। নিজেকে সংযত করার চেষ্টা করে তাকবীর। রিচার্ডের গলায় স্পষ্ট বিদ্রুপ। সংযম হারায় তাকবীর, চেপে ধরল রিচার্ডের কলার। বাধা দেয় না রিচার্ড, বরঞ্চ হাসল। শোনা যায় তাকবীরের দাঁতে দাঁত পিষার শব্দ, যা রিচার্ডের মনে প্রশান্তিময় হাওয়া বইয়ে দিচ্ছে। ঝাড়ি দিয়ে ছেড়ে দিল রিচার্ডের কলার তাকবীর। কণ্ঠনালী বেয়ে হাসির উদ্গীরণ ঘটল ঠোঁটে। পিছলে হেসে বলল, সেটা তো সময় বলে দিবে। জমিতে বীজ বুনে কে? তাকবীরের কথার মারফোকরের প্যাচ ছাড়িয়ে মানে বুঝতে পেরে দুহাত মুষ্টিবদ্ধ করে ফেলে রিচার্ড। তাকবীর বাঁকা হেসে ঘুরে ফিরে গাড়ির অভিমুখে অগ্রসর হতে থাকে। কয়েক কদম যেতেই পেছন থেকে ভেসে আসে রিচার্ডের জলদ গম্ভীর কণ্ঠস্বর। অবশ্যই আমি প্রতিশোধ নিব, তবে সেটা ভিন্নভাবে এবং ভয়ঙ্কর রূপে, যুদ্ধের পূর্ব প্রস্তুতি ছাড়াই। থেমে যায় তাকবীরের পা। বুঝতে পারে না রিচার্ড কিসের প্রতিশোধের কথা বলছে, তবুও পেছন ফিরে না আর অনহনিয়ে চলে যায়। রিচার্ডের ঠোঁটের আগায় জড়ো হয়েছে রহস্যের ঘনঘটা। হাসতে থাকলো একাই, বিদঘুটে হাসি। সারা রাস্তায় একটাও কথা বলেনি তাকবীর। এলিজাবেথ নিজেও তটস্থ হয়েছিল তাকবীরের বেপরোয়া গাড়ি চালানো দেখে। বারবার নিজেকে গালি দিতে থাকে তার জন্য সকল কিছু। তার অভিশপ্ত জীবনের সাথে জড়িয়ে যাওয়া সকলের জীবনের আধার নেমে আসে। এজন্যই সে চায়নি ধ্বংসযোগ্য পাপাচারে নিবিষ্ট এক অন্তহীন মরিচিকাময় জীবনের সাথে কাউকে জড়াতে। ভিতরে ভিতরে আবারও ভেঙে যেতে থাকে এলিজাবেথ। তাদের হোটেলে পৌঁছাতে পৌঁছাতে রাত হয়। এই হোটেলও 2 রুমের অ্যাপার্টমেন্ট নেয় তাকবীর। নিজেদের অ্যাপার্টমেন্টে পা রাখতে শব্দ করে দরজা আটকে দিল তাকবীর। ধরা দিল এলিজাবেথের সামনে বদরূপে। কোমল খোলসের ভেতর থেকে বেরিয়ে উগ্রভাবে চেঁচিয়ে উঠল এলিজাবেথের উপর। কেঁপে উঠে এলিজাবেথের সর্বাঙ্গ। তার থেকেও বেশি অবাক হলো তাকবীরের এহেন আচরণে। হাত থেকে ফোনটি পা পড়ে যায় পায়ের উপর। দাঁতে দাঁত চেপে ব্যথা সহ্য করে নেয় এলিজাবেথ। অবিশ্বাস্য নজরে অনড়ভাবে চেয়ে থাকে তাকবীরের পানে, যাকে এখন হিংস্র জন্তুর মতো লাগছে। কৃষ্ণগহ্বরে ফুটে ওঠে ক্রোধের পাহাড়। চেহারা আচ্ছাদিত নমনীয়তার অন্তরালে থাকা এই কঠোরতা সোজা গিয়ে বিচ্ছে বৃক্ষপটে এলিজাবেথের। নিষ্পলক দ্বিধাহীন নজরে তাকিয়ে থাকলো এলিজাবেথ। তীব্র রাগে ফুলদানি মেঝেতে ছুঁড়ে মারে তাকবীর। যত সম্ভব চেষ্টা করছে নিজের ক্রোধ দমিয়ে রাখতে। তার কথা ধারা যেন আঘাতপ্রাপ্ত না হয় তার শখের এলোকেশে। তবুও শেষ কক্ষে আর হলো না। সোজা তর্জনী তুলে তেড়ে আসলো এলিজাবেথের সম্মুখে, কাট গলায়। You forget. You are my wife, not his, not anyone else's. I don't give a fuck how handsome he is. You are mine and nobody touches what's mine. Understand? ওর থেকে দূরে থাকবে। নিজের ক্রোধের কবল থেকে এলিজাবেথকে বাঁচানোর জন্য হনহনি অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে যায় তাকবীর। এলিজাবেথ তখনও একদৃষ্টিতে তাকিয়েছিল ভাঙা কাচের টুকরোগুলোতে। চোখে জমে থাকা জলের বাঁধ ছেড়ে দিয়ে তপ্ত শ্বাস ফেলে এলিজাবেথ। অতঃপর ভাঙা কাচের টুকরোগুলো পরিষ্কার করে ফেলল। সে আবার আহামরি কি যে সবার তার সাথে সবসময় ভালো আচরণ করবে? তার জীবন সংগ্রামী তো এমন। এলিজাবেথ কষ্ট পায়নি একটুও না। সে মানিয়ে নিয়েছে নিজেকে এমন তুচ্ছ তাচ্ছিল্যের সাথে। রাত তখন 11টা। তাকবীর তখনও ফেরেনি। এলিজাবেথ মনের অভিমান মনে পুষে রেখে ফোন দিয়েছিল, কিন্তু প্রতিবারই সুইচ অফ দেখায়। এলিজাবেথ বুঝতে পারে তাকবীর তার উপর রাগ করে ইচ্ছে করে ফোন বন্ধ করে রেখেছে। ঘন ঘন নিঃশ্বাস ফেলে নিজেকে যত সম্ভব শান্ত রাখার চেষ্টা করে এলিজাবেথ। আজ অনেকদিন পর নিজের জীবনের অমীমাংসিত হিসেব মেলাতে শুরু করে আবার। তবে বরাবরের মতোই ফলাফল আজও শূন্য। অজান্তেই ভাবতে শুরু করে রিচার্ডের কথা, যার ছোঁয়া প্রতিটি জায়গায় এখনো ব্যথা দিয়ে দিয়ে তার কথা মনে করিয়ে দিচ্ছে, যার ছোঁয়ায় নেই কোনোরূপ ভালোবাসা নৃশংসতা ছাড়া। এলিজাবেথ ভাবতে থাকে তাকবীরের কথা, যে মানুষটা ভাবার মধ্যেই পায়ে ঠান্ডা কিছুর স্পর্শ পেলে কেঁপে উঠে এলিজাবেথ। ধ্যান ভেঙে হতচেতন হয়ে ফিরে উঠে বসে এলিজাবেথ। বাইরে থেকে কাচের গ্লাস গলিয়ে আসা সোডিয়াম লাইটের আলোতে দেখা যায় তাকবীরকে। তাকবীরের বেডের পাশে হাঁটু গেড়ে বসে এলিজাবেথের পায়ে বরফ লাগিয়ে দিচ্ছে। তখন ফোন পড়ার কারণে কিছুটা ফুলে গিয়েছিল জায়গাটা। এলিজাবেথ এতটাই ধ্যানমগ্ন ছিল যে তাকবীরের উপস্থিত টের পায়নি। এলিজাবেথ তড়িঘড়ি করে পা সরিয়ে নেয়, বলল, আরে কি করছেন? পায়ে হাত দিচ্ছেন কেন? তাকবীর আবারও এলিজাবেথের পা টেনে নিয়ে বরফ লাগাতে থাকে। খাদযুক্ত কণ্ঠে আওড়ায়, প্রয়োজন তাই। নির্নিমেষ তাকিয়ে থাকলো এলিজাবেথ। ভিজে আসে গলা।
আর কি প্রয়োজন? ক্ষমা চাওয়া। তাকবীরের দ্বিধাহীন তাৎক্ষণিক জবাব। মাথা তুলে তাকায়, চোখে একরাশ আত্মগ্লানি। শোকে মূর্ছা যাচ্ছে এমন বানিয়ে রেখেছে শ্যামবর্ণের মুখশ্রী। দুটো খাদ্যযুক্ত দৃষ্টি মিলে গেল। তাকবীরের কণ্ঠে অনুশোচনা জলধারা। ভঙ্গিমা স্থির রেখে বলল, সরি এলোকেশী, আমাকে ক্ষমা করে দাও। বিশ্বাস করো, আমি তখন ওইভাবে কথা বলতে চাইনি তোমার সাথে। আমি কিছু মনে করিনি। এলিজাবেথের কণ্ঠে অস্পষ্ট অভিমান। বুঝতে পারে তাকবীর। মাথা নুয়ে ফেলে তাকবীর। কিভাবে বুঝলেন ব্যথা করছিল? তাকবীর নত দৃষ্টি নিবিষ্ট রেখে প্রত্যুত্তর করে, আমি সবই বুঝি। বরফ রেখে একটা মলম দিয়ে মেসেজ করে দিল তাকবীর। পরপর উঠে দাঁড়ায়। এলিজাবেথের চোখে চোখ রাখতে পারছে না আত্মগ্লানির জন্য। অন্যদিকে দৃষ্টি ঘুরিয়ে রেখে বলল, খাবার সার্ভ করে দিয়েছি, চলো। কথা বাড়াতে চাইল না এলিজাবেথ। খাট থেকে নামার জন্য পা নিচে রাখতে গেলে তার আগেই তাকবীর বেডের নিচ থেকে স্লিপার বের করে এলিজাবেথের পায়ের নিচে রাখে। অভিমানী মনে এক পশলা শীতল হাওয়া বয়ে গেল। তবু অটল থাকলো এলিজাবেথ। যেগুলোই ভালোবাসা প্রকাশ পায় তা কখনো করবেন না। কেন? হঠাৎ কেউ যত্ন করলে অস্বস্তি বোধ করি। অবহেলায় যে অভ্যস্ত, তার জন্য ভালোবাসা বিব্রত কর। তাকবীরের বুকে অসহ্যকর যন্ত্রণা দিচ্ছে এলিজাবেথের এহেন আচরণ। আবারও হাঁটু গেড়ে বসলো এলিজাবেথের মুখোমুখি। কাতর দৃষ্টি নিক্ষেপ করলো এলিজাবেথের পানে। বলল, শুনেছি অনুভূতিকে নিয়ন্ত্রণ করতে পারাই সবচেয়ে বড় ম্যাচুরিটি। আফসোস, ৩৫ বছর বয়সেও এই ম্যাচুরিটি আনতে পারিনি নিজের মধ্যে। আমাকে ক্ষমা করে চাই না। এলিজাবেথ এবার পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করে তাকবীরের উপর। চোখে সন্দেহ সংকুচিত হলো। ছোট ছোট চোখ করে তাকিয়ে বলল, ৩৫ মানে? তাকবীর এলিজাবেথের বাচ্চাদের মতো এমন অবুঝ কথা এবং ভাবভঙ্গিতে ঠোঁট কামড়ে হাসল। বলল, তুমি কি আমাকে বুড়ো ভেবেছ? নাক কুচকায় এলিজাবেথ। তো আপনার বয়স তো কম করে হলেও ৪০ হবেই। তাকবীরের চোখ বড় বড় হয়ে গেল এহেন গুজব মার্কা কথায়। মৃদু চেঁচিয়ে উঠল, কি? আমাকে দেখে ৪০ মনে হয় তোমার? রাগ পড়ে যেতে থাকে এলিজাবেথের। কোমর বেঁধে তর্কে নামে। তো আপনার রাজনীতির বয়সের সাথে হিসেবে করলেই তো হিসেবে হয়ে যায়। হ্যাঁ মানছি, দেখতে একদমই মনে হয় না। তাকবীর এতক্ষণ বুঝতে পারে আসল রহস্য। ঠোঁট কামড়ে হেসে নাক টিপে দিল এলিজাবেথের। পরপর বলতে শুরু করলো, সব জায়গায় জালিয়াতি চললে রাজনীতিতে কেন চলবে না? যেখানে জালিয়াতির নেট্যমঞ্চেই রাজনীতি। তাকবীরের কথা এলিজাবেথের ছোট ছোট চোখ আরো ছোট হলো। প্রশ্নবোধক চাহনি দিল। তাকবীর হেসে মাথা নাড়িয়ে বলল, আমার বয়স বাড়িয়ে দেওয়া জাতীয় সন্দেহ। একসাথে দুজনেই ফিক করে হেসে দেয়। এভাবে কথা বলতে বলতে রাগ পড়ে যায় এলিজাবেথের। কক্ষ জুড়ে বিরাজ করে দুজনের প্রাণখোলা খিলখিলে হাসি। হঠাৎ কথার মাঝে এলিজাবেথের হাসি থেমে যায় তাকবীরের কথায়। তুমি চাইলে ক্যান্সারের মতো মরণব্যাধি হয়ে এসো আমার জীবনে। ধীরে ধীরে আমাকে নিঃশেষ করে দাও। কিন্তু প্রার্থনা একটাই, যখন বিদায় নেবে আমার একা রেখে যেও না, সঙ্গে নিয়ে যেও। যেন তোমার অনুপস্থিতি আর সহ্য করতে না হয়। তোমার পাশে থাকায় যদি মৃত্যু হয়, তবে সেই মৃত্যুকে আমি বরণ করে নেব এলোকেশী। স্তব্ধ হয়ে যায় এলিজাবেথ কিছুক্ষণের জন্য। তাকবীর চলে যায় খাবার রুম নিয়ে আসার জন্য। এলিজাবেথ বেগতিক দোটানার সাক্ষী। মনে মনে বিড়বিড় করে, এত ভালোবাসবেন না, ভালো মানুষ ভেঙে চুরে যাবেন। আপনিও আমাকে ঠকালেন। তাকবীর সকাল সকালে এলিজাবেথের মুখ থেকে এমন কথা শুনবে মোটেও আশা করেনি। কপালে ভাঁজ সংকুচিত হলো। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয়। ঘন ঢোক গিলে বিস্মিত নজরে চেয়ে পাল্টা প্রশ্ন করল, মানে সকাল সকালে কি বলছো এসব? এলিজাবেথের চোখ ভেজা। ঠোঁটের সাথে তাল মিলিয়ে কাঁপছে চোখের পাতা। ঠিক মনের সব থেকে নরম জায়গায় আঘাত লাগলে যেমনটা অনুভূত হয়, ঠিক তেমনভাবে পড়ছে অন্তঃকরণ। মুখে কোনো প্রত্যুত্তর করল না। হাতে থাকা খামটি ছুঁড়ে মারে তাকবীরের উপর। খামের ভেতর থেকে প্রিন্ট করা কয়েকটি ছবি বৃষ্টির মতো ছড়িয়ে ছিটিয়ে পড়ে মেঝেতে। ছবিগুলোর দিকে তাকাতে চোখ মুখ থেকে সকল উদ্বিগ্নতা বিলীন হয়ে যায়। আটকে রাখা নিঃশ্বাস একদমে ছাড়ে। ফোঁস শব্দ করে হাঁটু মুড়ে বসে ছবিগুলো কুড়িয়ে হাতে নিল তাকবীর। কষ্ট এজন্য লাগেনি যে আপনার জীবনে অন্য কেউ আছে। ব্যথা এজন্য লেগেছে যে আমাদের বন্ধুত্বের প্রথম শর্তই ভেঙে দিয়েছেন আপনি। আমরা কথা দিয়েছিলাম কেউ কারোর কাছে কিছু লুকাবো না। আপনি কথা রাখেননি, ভালো মানুষ।
তপ্ত শ্বাস ফেলে উঠে দাঁড়ায় তাকবীর। এলিজাবেথের দিকে এগিয়ে যেতে নিলে পিছিয়ে যায় এলিজাবেথ। বুকের ভেতর মোচড় দিয়ে উঠল তাকবীরের। রক্তশূন্য হয়ে যায় কৃষ্ণ গহ্বর। ঠোঁট ফাঁক করে কিছু বলার আগেই শোনা যায় এলিজাবেথের কান্নায় জর্জরিত কণ্ঠস্বর। যারা হৃদয়ে থাকে তাদের আঘাতই হৃদয় ভেঙে যায়। তবে কি হৃদয়ে ঠাঁই পেয়েছিলাম? নইলে আঘাত এত গভীর হতো কেন? যদি বন্ধুত্ব একটি মহাবাক্য হতো তবে তার সবচেয়ে হৃদয়স্পর্শী অধ্যায় আপনি হতেন। আমাদের মধ্যে শুধু বন্ধুত্বের সম্পর্ক নয় এলোকেশী। আপনি প্রসঙ্গ পাল্টাতে যাচ্ছেন। কাতর চোখ দুটোতে ব্যর্থতার নিশানা। মুখ ছেড়ে বেরিয়ে এলো পাহাড় সমমান দীর্ঘ শ্বাস। বিষণ্ণ অনুভূতির মিলনে চুপসে গেল নিগুড় অনুভূতি। জ্বলে ওঠা এক টুকরো আশার আলো নিভে গিয়ে অন্ধকারে হারিয়ে যায় এক শূন্যতা। এক তীব্র ক্ষোভ ও দুঃখে ভরে ওঠে মন। পরপরই নিজেকে নিজে সান্ত্বনা দিল তাকবীর। এত তাড়া কিসের? মেয়েটাকে আরেকটু সময় দে, ভালোবেসে যা, একদিন না একদিন ফলাফল ঠিকই আসবে। বিষণ্ণ মন ভরে যাবে পরিপূর্ণতায়, ঠিক তোর নিশিরাতের স্বপ্নের মতো। ট্রাউজারের পকেট থেকে মোবাইলটি বের করলো তাকবীর। পরপর গ্যালারিতে ঢুকে কিছু ছবি তুলে ধরলো এলিজাবেথের সামনে। এলিজাবেথ সন্দেহভাজন দৃষ্টিতে একবার ফোনে তো আরেকবার নিচে পড়ে থাকা ছবিগুলোর দিকে তাকাচ্ছে। জায়গা এবং পরনের জামা একই, তবে পার্থক্য প্রিন্ট করা ছবিগুলোতে তাকবীর একটা মেয়ের সাথে রেস্টুরেন্টে বসে একা কফি খাচ্ছিল, আর ফোনে থাকা সেলফিতে তাকবীর আর ওই মেয়েটি, সাথে একজন পুরুষও রয়েছে। দুজনে খুবই ঘনিষ্ঠ হয়ে দাঁড়িয়ে আছে। এলিজাবেথের চোখে মুখে বিস্ময়। ওর হাজব্যান্ড ওয়াইফ। কিন্তু এখানে যে ওর হাজব্যান্ড তখন ওয়াশরুমে গিয়েছিল, তখনই বাইরে থেকে এই ছবিটা তোলা হয়। ওরা আমার বিজনেস পার্টনার। একটা ডিল নিয়ে আলোচনা করছিলাম আমরা, তাই কাল তোমাকে নিয়ে কোথাও বের হতে পারিনি। এলিজাবেথের কথা সম্পূর্ণ হতে না দিয়েই একদমে কথাগুলো বলে দিল তাকবীর। নিয়ে যায় এলিজাবেথ। লজ্জায় স্তম্ভিত সে। যদি আমি পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট হই, তবুও তোমার কাছে আমি নিষ্পাপ। আমার সব ভুল বৃষ্টি হয়ে তোমার পায়ে এসে স্নান করে। তোমার এক দৃষ্টিতে আমার সমস্ত খারাপি মেঘের মতো তোমার হাতের মুঠোয় ভেসে চলে যায়। এভাবে কথার জালে ফেলে আমাকে দুর্বল করে দেবেন না। দুঃখিত, আমি প্রথমে ওগুলো দেখে সত্যি সত্যি ভেবে নিয়ে রিয়েক্ট করে ফেলেছি। তাকবীর তেরছাভাবে তাকায় এলিজাবেথের দিকে। ওপাশের কথার সমাপ্তি ঘটার সাথে সাথে খই হারিয়ে তড়িঘড়ি করে বলল, কি ভেবেছিলে ওগুলো দেখে? তোমার থেকে আমাকে কেউ আলাদা করে ফেলছে? তাকবীরের স্বরে উত্তেজনা, দৃষ্টি নিবিড়, জানার আগ্রহবোধ অসীম। এলিজাবেথ দৃষ্টি নিক্ষেপ করলো তাকবীরের কাতর চোখ দুটোতে। ম্লান হাসল, হেসে জবাবে উত্তর দিল, ভেবেছিলাম ভালো মানুষ আমাকে ফাঁকি দিয়ে চলে যাবে, পরে আমি মমতাজের মতো গান ধরবো। বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটটা যায় ফিরটা যায় ওটা ফাইটটা যায়। বলে খিলখিলিয়ে হাসতে লাগলো এলিজাবেথ। তাকবীরের ব্যথাতুর কণ্ঠে গুরুতর কথাটাকেও হেসে উড়িয়ে দিল এলিজাবেথ। তবুও ঘাটল না তাকবীর। এই হাসিগুলোতেই তার প্রাপ্তি। ওর গভীর চোখ দুটো আসলে সে জড়িয়ে এলিজাবেথের রেখেছে পা থেকে মাথা পর্যন্ত। একগুঁয়ে দৃষ্টিতে তাকিয়ে দেখতে থাকে তার শখের নারীকে, তার অন্দরমহলের রাজকুমারীকে। তার ছোট্ট এক হৃদয় প্রবালের মতো কোমল অনুভূতির জোয়ারে ভেসে যায় এই মেয়ের একটুখানি সান্নিধ্যে। হঠাৎই বুকের ভেতর খুব চাপ অনুভব করে তাকবীর। আপন মনে বিড়বিড় করে, যখন ওই রূপের স্মরণ ঘটে, চোখের সামনে ভেসে আসে নিজের ধ্বংসের নীরব প্রতিচ্ছবি। তখনও মন্ত্রমুগ্ধের মতো তাকিয়েছিল তাকবীর। অজানা কারণে চোখ ভিজে আসে তাকবীরের, কাঁপতে থাকে গলা। থেমে যায় এলিজাবেথের হাসির ঝলকানি তাকবীরের ব্যথাতুর কণ্ঠে। তুমি যদি চলে যাও, এই অন্তরের শূন্যতাকে আমি কি দিয়ে পূরণ করব? ভিতরে ভিতরে নিঃশ্বসিত নির্জন। তুমি ছাড়া আমি কতটা অসহায় তা তুমি জানো মেয়ে। তুমি যদি চাও আমি রাজনীতির মোহ ছেড়ে দেব, ফিরে গিয়ে সবকিছু রীতি টানবো। তবুও প্লিজ আমাকে ছেড়ে যেও না। আমি তোমার কাছে কোনো অধিকার দাবি করছি না, শুধু পাশে থাকতে চাই। ভালোবাসতে না পারলেও আমার সাথে থেকো। ভুলে যাও সমস্ত কালো অতীত, যা ছিল কেবল মরিচিকার মতো ক্ষণস্থায়ী। তুমি আছো বলেই এ জীবন পূর্ণ, তুমি না থাকলে আমি শুধুই শূন্য। এলিজাবেথ বুঝতে পারে না আকস্মিক তাকবীরের এই কথাগুলো বলার কারণ। এলিজাবেথ এগিয়ে যায় তাকবীরের নিকট। ভেতরে অনুশোচনা ধরে নেয় তখনের আচরণের জন্য বোধহয় কষ্ট পেয়ে এগুলো বলছে তাকবীর। খারাপ লাগতে শুরু হয় এলিজাবেথের। কাপা হাতে হাত রাখলো তাকবীরের বাহুতে। তাকবীর খপ করে দুহাতের আজলায় চেপে ধরে এলিজাবেথের হাত। কেঁপে ওঠে এলিজাবেথ তাকবীরের এহেন আচরণে। ক্ষীণস্বরে বলল তাকবীর, যদিও জীবন আমাকে বহু শ্রেষ্ঠ বিকল্পের দিকে ধাবিত করতে পারে, তবুও আমি সেদিকে এক পলকও তাকাবো না। কারণ
তুমি লোভী খুব, তোমার ভালোবাসায় ডুবে যেতে চাই। তোমাকে পাওয়ার যে আমোঘ আকাঙ্ক্ষা আমার হৃদয়ে পুঞ্জীভূ, তা ভাষায় ফুটিয়ে তোলা আমার পক্ষে সম্ভব নয়। তুমি আমার কাছে শুধু জীবন নয়, মৃত্যুরও বিকল্প এলোকেশী। থেমে ঘন শ্বাস ফেলে আবারও বলল, ভেতরে ভেতরে আমি খুবই একা এলোকেশী। প্লিজ আমাকে ছেড়ে যেও না, শূন্যে হারিয়ে যাব। কথাগুলো শেষ করে এক প্রকার হাঁপাতে থাকে তাকবীর। চোখের জল গড়িয়ে পড়ার আগেই ঘাড় খুঁড়িয়ে মুছে নেয়। পুরুষ মানুষ কাঁদে, তবে কখনো কারোর সামনে তা প্রকাশ করতে স্বাচ্ছন্দ্যবাদী নয় তারা। শত কষ্ট ভিতরে চাপা রেখে নিজেদের শক্ত খোলসে আবদ্ধ করে রাখে, কারণ তারা পুরুষ মানুষের। এই সমাজে পুরুষ মানুষদের কষ্টের ঠাঁই নেই। এলিজাবেথের গলাও ভিজে আসে। অপর হাত রাখলো তাকবীরের হাতের উপর, নিদারুণ কোমল স্বরে আশ্বাস দিল, যাবো না কখনো, পাশে থাকবো সব সময়। নিজের করা প্রতিশ্রুতির কথা মনে হতেই দূরে সরে আসে তাকবীর। মুহূর্তের মধ্যেই চোখ মুখের রং পরিবর্তন হয়ে গেল। চোখের সন্দেহ সংকুচিত হলো। বলল, তুমি ছবিগুলো পেলে কিভাবে? আমি তো এখানেই ছিলাম। এলিজাবেথ এতক্ষণে ঠিকভাবে তাকালো তাকবীরের অবয়বে। তাকবীরের চোখ দুটি অসম্ভব লাল হয়ে আছে, চোখের নিচটাও কিছুটা ফুলে গিয়েছে। ঘুমাননি আপনি? পুরোপুরি এড়িয়ে গেল তাকবীর। নীরের ঠান্ডা গলায় বলে, আমার প্রশ্নের উত্তর দাও এলোকেশী। ঠোঁট কামড়ে কিছু মনে করার চেষ্টা করলো এলিজাবেথ। অতঃপর কাকুই করে রিনরিনে আওয়াজে বলে, জানি না কিভাবে আসলো, বরিশালের বালিশের নিচে পেলাম। আপনি তো কাল বাইরে থেকে লক করে গিয়েছিলেন, আমি কি বের হয়েছি নাকি কোথাও? শেষের কথাটা বলে ভেঙচি কাটে এলিজাবেথ। তাকবীরের কপালে চিন্তার ভাঁজ। কাল রিচার্ডের বলা কথাগুলো খুবই ভাবিয়েছে তাকবীরকে সারা রাত। এলিজাবেথের সেফটির কথা ভেবে তাকবীর বাইরে থেকে দরজা লক করে যায়। রিসেপশনেও বলে যায় যদি ওদের খুঁজে কেউ আসে তবে যেন বলে ওরা চেকিং করে ফেলেছে। হঠাৎ করে কিছু মনে হলো তাকবীরের। পরপর চিরাত গম্ভীর গলা এলিজাবেথকে প্রশ্ন করল, আমি ঘুমেছিলাম সময় কোনো হোটেল স্টাফ এসেছিল? এলিজাবেথ ফটাফট জবাব দিয়ে দিল, হ্যাঁ, রুম ক্লিনার এসেছিল তো। সঙ্গে সঙ্গে তাকবীরের চল শক্ত হয়ে আসে, তবে তা ধরা দিল না এলিজাবেথের চোখে। হঠাৎ করে কণ্ঠস্বর পরিবর্তন হলো তাকবীরের। জলদ গম্ভীর গলায় বলল, রেডি হয়ে নাও, আমরা এই হোটেল এক্ষুনি ছেড়ে দিব। অ্যান্ড প্লিজ নো মোর কোয়েশ্চেনস। এলিজাবেথ আর কথা বাড়ায় না। তাকবীরের কথা মতো গিয়ে ব্যাগ প্যাক করতে থাকে। তাকবীর নিজের রুমে গেল। ফোন বের করে কাউকে ফোন করে খুব মেজাজ দেখাতে থাকে। এ এক অন্য রূপ। সান ফ্রান্সিসকোর বিশাল বিলাসবহুল হোটেলের সামনে দাঁড়িয়ে আছে একটা কালো বোকাটি। হাত ঘড়িতে সময় দেখে নিল রিচার্ড। ঠোঁটের কোনায় স্পষ্ট পৈশাচিক হাসি, চোখে আগুনের দাবানল। লুকাস আর আলাদ্দিন নিশ্চুপ হয়ে বসে আছে। আজ তাদের সাথে কোনো গার্ড নেই। ন্যাশো সেদিনই বাংলাদেশে ব্যাক করে। কয়েক মিনিটের ব্যবধানে একটা রোলস রয়েলস হোটেলের পার্কিং লটের দিকে যেতে দেখা যায়। গাড়িটি দৃষ্টিগোচর না হওয়া পর্যন্ত শিকারী দৃষ্টিতে তাকিয়ে থাকে রিচার্ড শক্ত চোয়ালে। অতঃপর পাশের সিটে অবহেলায় পড়ে থাকা ওষুধের শিশি কোটের পকেটে ঢুকিয়ে নিল। ঠোঁটের আগায় ফুটে ওঠে হিংস্রতার ছাপ। নিজ বৈশিষ্ট্য ফিরে গেল তার চিরাচরিত পৈশাচিক আত্মায়। গাড়িতে থেমে নামে রিচার্ড। লুকাসও থামতে চাইলে বাধা দেয়। গুরুগম্ভীর অগ্নিস্ফুলিঙ্গের ন্যায় কণ্ঠস্বর, নো, দিস ইজ পার্সোনাল ইস্যু। কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে চলে যায় রিচার্ড। লুকাস লম্বা লম্বা শ্বাস ফেলে। তার ব্যর্থতা আজও পর্যন্ত রিচার্ডের আগাগোড়া কিছুই চিনতে এবং বুঝতে পারল না, অথচ পথ চলা 5 বছরেরও অধিক সময় ধরে। লুকাসের পাশেই চুপসানো মুখ নিয়ে বসেছিল আলাদ্দিন। তুষ্ট হাসে লুকাস। এন্টারটেইন করার জন্য একজন পেয়ে যায়। স্বরে রস মাখিয়ে ডাকলো টান দিয়ে। বলতে দেরি, আলাদ্দিনের গাড়িতে থেকে বেরিয়ে যেতে দেরি হয় না। বোকা বনে যায় লুকাস। পরপর ফিক করে হেসে দেয়। হাসতে হাসতে ফোন বের করলো সুইটি নামে সেভ করা নাম্বারে। অতিরিক্ত মদ খেয়ে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে কাঁধে যখন মেয়েটির জামার ফিতে খুলতে যাবে তখনই বিকট শব্দে কেঁপে উঠল পুরো কক্ষ। বাসেত ঘোলাটে চোখে সামনে তাকায়। ঝাপসা ঝাপসা লাগছে সবকিছুর সামনের। আদৌ আদৌ দৃষ্টিতে যা অবলোকন হয় তাতে বুঝতে পারে কেউ ভাঙা দরজার সামনে দাঁড়িয়ে আছে, আপাতমস্তক কালোতে ঢাকা, অবয়ব অস্পষ্ট। শোনা যায় পায়ের স্বতঃস্ফূর্ত কদম। ভেসে এলো কারোর কর্কশ গলা। প্রস্টিটিউট। ভয়ে খাটের পাশে লুকিয়ে থাকা মেয়েটি কাঁপতে কাঁপতে মাথা নাড়ায়। ছাদ পলে নাক মুখ কুচকে ঘাড় খুঁড়িয়ে ফেলে রিচার্ড। আঙুলের ইশারায় বেরিয়ে যেতে বলল মেয়েটিকে। মেয়েটি দৌড়ে বেরিয়ে গেল। বাসে ঢলতে ঢলতে চেঁচালো, শালা তুই কে রে? আমি পাখি উড়িয়ে দিস? তোর বাপ। হুঙ্কারে কেঁপে উঠল বাসাদের ভেতর।
ছুটে গেল নেশা। রিচার্ডের ক্রোধে মটমট করতে থাকা ধারালো চোয়াল দেখে ঢোক গিলে পিছাতে থাকে। অধল এলিয়ে বাঁকা হাসল রিচার্ড। এক পা করে এগোতে থাকে বাসেদের দিকে। পিছাতে পিছাতে খাটে পড়ে যায় কাদের। রিচার্ডের শরীর জুড়ে ভর করে পৈশাচিক দানবীয় আত্মা। জেগে ওঠে ভেতরের নরখাদক। রিচার্ড কাদেরের পুরুষঙ্গের উপর পা দিয়ে চেপে ধরে ঝুঁকলোর উপরে। কতদিন পালিয়ে থাকতি? গলা হতে নির্গত কর্কশ গোঙানির শব্দে দুর্বল গলায় উচ্চারণ করল বাসেদ। তুই? গুমট পরিবেশ শোকে গেয়ে উঠল বাসেদের আর্তনাতে। গলা কাটা মুরগির মতো কাতরাতে থাকে। রিচার্ড বুট পরিহিত পা দিয়ে মসরাতে থাকে বাসেদের পুরুষঙ্গে। বাসেদের প্রতিটা আর্তনাদ শান্তির বহমান স্রোত বইয়ে দিচ্ছে রিচার্ডের ভেতর। রিচার্ড দুঃখ কর্কশ গলায় অনর্থক হাসি হেসে চাপা সরে। শামসুল কোথায়? 50-এর ঊর্ধ্বে বয়স্ক লোকের পক্ষে কখনো সম্ভব নয় রিচার্ডের ওজন ধারণ করা। তার উপর সব থেকে সংবেদনশীল জায়গায় ছটপট করতে থাকে বাসেদ। গৌরানির সাথে অস্পষ্টভাবে আওড়ায়। বাংলাদেশে আছে এখন? বিরক্ত উচ্চারণ করে রিচার্ড। তিরিক্ষি মেজাজ দেখিয়ে বলল, থাত, যতই চাই অন্য দেশে শ্বশুর বাড়ি বানাতে ততই বাংলাদেশ টানে আমাকে। থেমে হিংস্রতা প্রভাবে বিড়বিড়ি ওঠে পৈশাচিক আত্মা। নিজের ফাঁদে নিজেই মর। কোটের ভেতর থেকে শিশিটা বের করে বাসেদের চিবুক শক্ত হাতে চেপে ধরে ফাঁক করে মুখের ভেতর ঢুকিয়ে দিল শিশির বিষাক্ত ওষুধ। মুহূর্তেই মুখ দিয়ে সাদা ফেনা বের হতে থাকে। খিঁচুনি উঠে ছটফট করতে থাকে বাসেদ। হঠাৎ করে শান্ত হয়ে লুটিয়ে পড়ে নিস্তেজ দেহটা। তৃপ্তির হাসি দিল রিচার্ড। পরপর বাসেদের মুখের উপর একদলা থুতু মেরে হনহনিয়ে বেরিয়ে যায় রিচার্ড। বুক চিরে বেরিয়ে গেল এক প্রশান্তিময় দীর্ঘশ্বাস। সড়কগুলোর উপর যানবাহনের শব্দ কমে আসছে, কিন্তু শহরের অসীম আলোয় ভরে উঠছে চারপাশ। গাড়ির হেডলাইটের রোশনি এবং স্ট্রিট লাইটের মৃদু জলজলে আলো রাস্তা ধরে ছড়িয়ে পড়ছে রাতের আগমনী বার্তা। উঁচু উঁচু বিল্ডিংগুলোর মাঝে আকাশের রং পরিবর্তন হতে হতে গভীর নীল হয়ে আসছে। কফি শপ, রেস্তোরাঁ, দোকানপাটগুলোতে মানুষের আসে যাওয়া বেড়েই চলেছে। রাস্তার ধারে টুকটাক স্টল থেকে মুখরোচক খাবারের গন্ধ ভেসে আসছে। সেই সাথে সঙ্গীতের মৃদু সুরও মাঝে মাঝে শোনা যাচ্ছে। কিছু টুরিস্ট যুবক গিটারের সুর তুলেছে। এলিজাবেথ মুগ্ধ নয়নে পরিতৃপ্তে গান শুনছে রাস্তার পাশে দাঁড়িয়ে। চোখে মুগ্ধতা, ঠোঁটে মিষ্টি হাসি। গানের তালে তালে শরীর দোলাতে দোলাতে মৃদু শব্দে তালে বাজাচ্ছে। তাকবির পাশের একটা স্টল থেকে চা নিয়ে আসে। ধ্যানভগ্ন হয় এলিজাবেথের। সৌজন্যমূলক হাসি দিয়ে তাকবিরের হাত থেকে চায়ের অন টাইম গ্লাসটা নিল। তাকবিরের ঠোঁটের কোনায় অমায়িক হাসি বলল, হাঁটা যাক। এলিজাবেথ ম্লান হেসে মাথা নাড়ায়। গুটি গুটি পায়ে সামনে এগোতে থাকে যুগল প্রেম। দুজনের মাঝে পিনপতন নীরবতা। এলিজাবেথ যেন ডুবে আছে সাগরের তলদেশে, দীপ্তিময় অবয়বে অভিব্যক্তি শূন্যের কোঠায়। তাকবীরের নজরে আটকে তো গলা খাসকি দিয়ে এলিজাবেথের অ্যাটেনশন নিতে চাইল। স্তম্ভিত ফিরে পেল এলিজাবেথ। ঘাড় ঘুরিয়ে তাকালো তাকবীরের দিকে। নিস্তেজ কণ্ঠ গহ্বর থেকে উচ্চারিত হলো, চোখ জোড়া কিঞ্চিত ছোট করলো তাকবীর। পরপর বলল, কি এত ভাবা হচ্ছে? শেষের কথাটা ভুরুচিয়ে বলল। ফিসেল হাসলো এলিজাবেথ। অতঃপর রুষ্ট গলায় আওড়ালো, এখন কি মনে মনে ভাবতেও পারবো না কিছু? তাকবীর সঙ্গে সঙ্গে প্রত্যুত্তর করলো, না, তেমনটা নয়, ভাবতে পারবে, তবে অতীতের কিছুই না, ভবিষ্যৎ নিয়ে ভাববে শুধু। থেমে ভাবুক ভঙ্গিমায় কিছুক্ষণ আকাশে চেয়ে থেকে গম্ভীর গলায় বলল, যেমন কোনো ব্র্যান্ডের জিনিস বেশি ভালো, নতুন কোনো মুভি রিলিজ পেয়েছে, শহরের নতুন রেস্টুরেন্ট কোথায় লঞ্চ করা হয়েছে, কোন সানস্ক্রিনটা বেশি ভালো, ইত্যাদি ইত্যাদি বলে ঠোঁট কামড়ে হাসতে থাকে তাকবীর। এলিজাবেথ ম্লান হেসে তাকায় তাকবীরের পানে। মানুষটা কিভাবে সর্বক্ষণ তার কথাই ভেবে যাচ্ছে। সম্পূর্ণ একটিয়ে থাকা সত্ত্বেও দেখাচ্ছে না কোনো রকম স্বামীর অধিকার। মুক্ত পাখির মতো ছেড়ে রেখেছে তাকে। ঠোঁট গোল করে ফোঁস নিঃশ্বাস ছাড়ে এলিজাবেথ। অতীতের কথা তো আমিও মনে করতে চাই না, তবে এত সহজেই কি অতীত আমাদের ছেড়ে দেয়? বিষাক্ত দিনগুলোর কথা ভাবলে এখনো ঈশান কোণে মেঘ জমে। কথা শেষ করে লম্বা শ্বাস টানলো এলিজাবেথ। থামলো তাকবীরের পা। গম্ভীর হলো কণ্ঠস্বর। ফিরে তাকালো এলিজাবেথের দিকে। কাদা মানে তোমার দুর্বলতা নয়, বরং এটা প্রমাণ যে তোমার অন্তরে অনুভূতি রয়েছে, তুমি জীবিত এবং অনুভব করছো। এলোকেশী, ভেতরে জমে থাকা কান্নাগুলোকে কি করব তবে? স্মিত হাসলো তাকবীর। অতঃপর উভয় হাতে চায়ের কাপে মৃদু সংঘর্ষ তৈরি করলো। এলিজাবেথ চকিত স্বরে যায়। ভেবেছিল গরম চা হয়তো গায়ে পড়বে, কিন্তু আদতেও ভাবান্তর অনুযায়ী কিছুই হয়নি। শোনা যায় তাকবীরের দৃঢ় কণ্ঠস্বর,
দুঃখকে মনের কোণে জমিয়ে রাখা ঠিক নয়। চায়ের ধোয়ার সাথে ওগুলোকে হালকা করে উড়িয়ে দিতে জানতে হয়। তারপর জীবনের প্রতিটি মুহূর্তকে নতুন করে বাঁচতে হয়, হাসিতে ভরিয়ে তুলতে হয়। কারণ দুঃখ পুষে রাখলে মানুষের হৃদয় পাথর হয়ে যায়, চোখের জল শুকিয়ে যায়, আর অনুভূতিগুলো একদিন নিঃশব্দে ঝরে পড়ে। মন থেকে সমস্ত স্নিগ্ধতা মুছে যায় ধীরে ধীরে। অনড়ভাবে চেয়ে থাকলো এলিজাবেথ, সাবলীল গলায় বলে, আপনাকে এত সুন্দর করে গুছিয়ে কথা বলা কে শিখিয়েছে? চিলতে হাসে তাকবীর। নিমেষে পাল্টে গেল কৃষ্ণ গহ্বরের রং, চেহারায় বিষণ্ণ ভাব, দৃষ্টি নিক্ষেপ করে সুদূর তারাময় আকাশে, স্বরে বহমান মন্থর শিথিলতা। জীবন শিখিয়েছে। গোল গোল চোখগুলো ছোট হলো এলিজাবেথের, নেটুদায়ে চকচকে কৌতূহল লেপ্টে আছে। বলল, আপনার জীবনেও মুখের কথা কেড়ে নেয় তাকবীর, বিলম্বহীনভাবে বলতে থাকলো,